আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্স এই যে কোর্সটা আমাদের চলছে সেটার এখন আমরা লেসন 20-তে চলে আসছি। লেসন 20 নাম কি দেখতে পাচ্ছেন, ম্যানারিজম অফ এ জব ইন্টারভিউ। একটা জব ইন্টারভিউতে আপনার ম্যানার কেমন হওয়া উচিত। আমরা বলি না যে কেমন ম্যানারলেস একটা মানুষ, কোনো ভালো ম্যানার জানে না। তারপর আমরা ফেসবুকে অনেক সময় বলি যে আমি একটা পোস্ট দিলাম একটা নর্মাল টোনে বা একটা আমি কথা বললাম একভাবে, আরেকজন হুট করে এসে সিরিয়াস একটা বিশাল একটা কমেন্ট করে চলে গেল। তখন আমরা বলি না যে কি ব্যাপার, এর কি কোনো ফেসবুক ম্যানার জানা নাই। ঠিক এভাবেও জব ইন্টারভিউতে কিন্তু একটা পার্টিকুলার ম্যানারিজম বা ব্যানার আপনাকে জানা উচিত। এই ম্যানারিজম গুলো কি, কিভাবে কি করা উচিত, কিভাবে অ্যান্সার দেওয়া উচিত, কিভাবে তাকানো উচিত, কিভাবে কথা বলা উচিত, এই সমস্ত কিছুই হচ্ছে এই লেসনটার মূল বিষয়। তাহলে আবারও বলছি, কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্সে আমি আবু মোহাম্মদ আবদুল্লাহ আপনাদের সাথে আছি লেসন 20 বা লেকচার 20-তে, যেটা নাম হচ্ছে ম্যানারিজম অফ এ জব ইন্টারভিউ। ওয়েল, ভালো কেরিয়ার এবং জব এই জিনিসগুলো আমি আবার একটু লিঙ্ক আপ করি যে জব পাওয়ার উপরই কিন্তু ডিপেন্ড করে আমার কেরিয়ারটা কেমন হবে। আমি খুব ভালো চাচ্ছি যে আমার সবাই চায় আমার কেরিয়ারটা সাকসেসফুল হোক। তো ভালো সাকসেসফুল কেরিয়ারের জন্য কি যেটা জানি আমরা যে কেরিয়ার হচ্ছে একটা লঙ্গার ভিশন, একটা লং টার্মের ব্যাপার, যে দীর্ঘদিন জব করার পরে তখন আমি বলতে পারি যে হ্যাঁ আমার কেরিয়ারটা ভালো ছিল, বা দীর্ঘমেয়াদে চিন্তা করাটা হচ্ছে কেরিয়ার। আর সেই কেরিয়ারটা আমি আজকে কতটুকু আছি, আমি বর্তমানে কি করছি, ভবিষ্যতে ভালো কিছু বলার জন্য বর্তমানে আমি কি জব করছি, কিভাবে প্রিপারেশন নিচ্ছি, আমি ওই বলার মতো জায়গায় পৌঁছানোর জন্য কিভাবে নিজেকে রেডি করছি, এটাই হচ্ছে আমাদের কিন্তু বর্তমানের বিষয়টা। সো জবের জন্য আমাদের যে প্রিপারেশন যেটা দরকার, এটাই আমাকে কিন্তু ভালো কেরিয়ারের দিকে নিয়ে যাবে। আচ্ছা, সো ম্যানারিজম অফ এ জব ইন্টারভিউ কি, আসুন দেখি আমরা। এটা আমরা যেটা দেখি যে ম্যানারিজম অফ এ জব ইন্টারভিউর মধ্যে প্রথমেই শুরু করছি কি দিয়ে, স্টার্ট উইথ সালাম অর ওয়ার্ম গ্রিটিংস। এটা তো অবশ্যই, একটু আগে যেটা বলছিলাম যে যে কোনো ফোন কল আসলে বা কোথাও মিটিং এ গেলে বা কোথাও ইন্টারভিউতে গেলে ডেফিনেটলি আপনি আগে সালাম দেবেন, ওয়ার্ম গ্রিটিংস আপনি শেয়ার করবেন। এটা এমনিতেও আমাদের নিয়ম যে সবার আগে নিজে থেকেই বলতে হয়, ছোট হোক বড় হোক, আপন হোক পর হোক, আপনার সামনে কেউ আসলে আপনার নিজে থেকে সালাম দেওয়া উচিত। তো এখানেও তাই, সালাম দিবেন খুব সুন্দর করে, শুদ্ধ উচ্চারণে, প্রপার সালাম। সালামে কিন্তু বেশ ধরন আছে, ওটা দেখে নেবেন। ভুল উচ্চারণে সালাম দেবেন না। আপনি হয়তো ভাবতে পারেন যে এভাবে তো সালাম দিয়ে আসি, কেউ তো কিছু বলে না, কিন্তু না। ইন্টারভিউ বোর্ডে আপনি যখন এন্ট্রি করবেন, ওই রুমে আপনার এন্ট্রি থেকে শুরু করে আপনার এক্সিট পর্যন্ত প্রত্যেকটা মোমেন্ট কিন্তু আপনার জন্য পরীক্ষা। আপনি কিভাবে হাসছেন, আপনি কিভাবে বসছেন, আপনি কিভাবে তাকাচ্ছেন, আপনি নিজেকে কিভাবে গ্রুম করে আনলেন, আপনি কিভাবে সালাম দিলেন, আপনি আপনার দাঁত কেমন দেখাচ্ছে, আপনার চুল কেমন দেখাচ্ছে, আপনার চোখ কেমন দেখাচ্ছে, ফ্রেশ লুক আছে কিনা, কি কালারের শার্ট প্যান্ট পরলেন বা কেমন ড্রেস আপ করলেন, এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। উচ্চারণ কেমন, আপনার কথাবার্তা কেমন। তো সবকিছুই মানে ওই যেটা বলছিলাম যে ওইটা হচ্ছে একটা মানে জাজমেন্টের জায়গা, মানে চূড়ান্ত জাজমেন্ট হয় ইন্টারভিউ বোর্ডে শুরু থেকে শেষ পর্যন্ত। তো ডেফিনেটলি আমরা সবাই এক্সপেক্ট করি, যারা রিক্রুটার হিসেবে থাকি তারা অবশ্যই এক্সপেক্ট করি কি যে প্লিজিং পার্সোনালিটির একজন আসবে, যে হচ্ছে হাসি মুখে থাকবে বা যে হচ্ছে একটু পজিটিভ কথা বলবে, যে একটা পজিটিভ ভাইব নিয়ে আসবে, খুব একটা নার্ভাস থাকবে না এরকম, এবং কনফিডেন্ট থাকবে। তার কনফিডেন্সটা আমরা দেখতে চাই, এবং আই ক্যান ডু ইট এই অ্যাটিটিউড থাকবে। খেয়াল রাখেন, আই ক্যান ডু ইট অ্যাটিটিউড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক কথা জিজ্ঞেস করা হবে, অনেক কিছু বলা হবে আপনাকে। আপনি যদি না স্যার, ঘাবড়ে যান, বলতে না পারেন, তখন কিন্তু মুশকিল। আবার আপনি খুব ব্রিলিয়ান্ট, আপনার সিভি অনেক ভালো, কিন্তু আপনি হচ্ছে প্লিজিং পার্সোনালিটি না, আপনার মুখে কোনো হাসি হাসি ভাব নেই, আপনার হাসি মুখ নেই। আবার এই হাসি মুখ আনতে যে একদম আননেসেসারি হাসতে হবে সেটাও না। সো আপনাকে ব্যালেন্স ওয়েতে কিন্তু এখানে চলতে হবে। সো প্রথমেই সেটা হচ্ছে যে স্টার্ট উইথ সালাম অর ওয়ার্ম গ্রিটিংস, মানে একটা উষ্ণ অভ্যর্থনা দিয়ে শুরু করবেন। আচ্ছা, সালামটা যেটা বলছি শুদ্ধ উচ্চারণে দেবেন, এবং যদি আপনার ধরেন নন মুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে নাথিং টু ওয়ারি, আপনি যেটা গুড মর্নিং বা হোক বা গুড আফটারনুন হোক সেটা দিয়ে শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওয়ার্ম গ্রিটিংসটা হয়ে যাওয়ার পরে নাম্বার 2 সেটা হচ্ছে যে লুক অ্যাট অল ইকুয়ালি ওয়াইল গ্রিটিং। ধরুন আপনার সামনে ইন্টারভিউ বোর্ডে 4 জন আছে বা 3 জন আছে, এখন কি আপনি 3 জনকে সালাম দেবেন বা 3 জনকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলবেন বা গুড আফটারনুন বলবেন? এটা কেমন হাস্যকর দেখায় না? তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একবারই উইশ এক্সচেঞ্জ করবেন, একবারই গ্রিটিং করবেন, কিন্তু সেই গ্রিটিংটা যে আপনি একবারই করছেন, কিন্তু তাকাবেন সবার দিকেই ইকুয়ালি। কারণ 3 জনই কিন্তু ইম্পর্টেন্ট,
হতে পারে তিনজনের মধ্যে একজন বেশি প্রশ্ন করবে, একজন আপনার সাথে বেশি সময় স্পেন্ড করবে, বাকিরা হয়তো আপনাকে অবজার্ভ করবে, সাইলেন্টলি আপনাকে মার্কিং করবে, সেটা পরের কথা, সেটা তো আপনি জানেন না শুরুতেই যে কে হবে সেই ব্যক্তিটা। যদি তিনজন থাকে, দুজন থাকে, চারজন থাকে, যে কজনই থাকুক না কেন, আপনি সালাম দিবেন এবং সালাম দেওয়ার সময় সাথে সাথে ইকুয়ালি সবার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন। এর প্লাস পয়েন্টটা কি, এর ফলে তারা বোঝা যাবে, সবাই বুঝবে যে সালামটা আপনি তাকেই দিচ্ছেন। আর আপনি যদি একজনের দিকে তাকিয়ে শুধু সালাম দিন, তাহলে বাকিরা ভাববে যে এতজন মানুষ আছি, সালাম দিল শুধু একজনকে, গুড মর্নিং বললো শুধু একজনকে। সো এটাও কিন্তু একটা টিপ, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা বলছিলাম যে ইন্টারভিউ বোর্ডে আপনার ছোটখাটো ব্যাপারগুলোই কিন্তু বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এই যে আপনি ইকুয়ালি সবার দিকে তাকিয়ে সালাম দিলেন, এটাই হয়তো বা 4-5 জন করলো না, তো যারা করলো না তাদের সাথে আপনি যে করলেন, আপনি কিন্তু 1 নাম্বার বেশি পেয়ে গেলেন তাদের কাছে। মনে মনে কিন্তু আপনাকে তারা সিলেক্ট করবে, এরকম একটা ভাব পেয়ে যাবে যে না, আমাদের অফিসে অনেক ধরনের মানুষজন আসে, তো আমাদের এমন একজন চায় যে ভালো করে গ্রিট করতে পারে, কথা বলতে পারে, শুভেচ্ছা দিতে পারে। তো এই হচ্ছে কথা, যে এটার বেনিফিট হচ্ছে এটা। আপনাকে ওরা, সত্যি কথা বলতে কি, ইন্টারভিউ বোর্ডে যখন কেউ যায়, তার ভেতরে মানুষ ফিউচার এমপ্লয়িটাকেই খোঁজে। সেখানে কিন্তু দেখে না যে সে কত ভালো স্টুডেন্ট, বা সে কি করেছে না করেছে, এক্সামে কেমন করেছে, কোন ফ্যামিলি বিলং করে, এগুলো না। যে আসছে ইন্টারভিউ দিতে, তাকে দিয়ে আমার কোম্পানির কাজগুলো হবে কিনা, যেই কাজগুলো আমার দরকার সেই কাজগুলো এই ভদ্রলোক বা ভদ্রমহিলা পারবে কিনা, এটাই হচ্ছে তারা দেখবে। আর এই জন্যই আপনার ভিতরে তারা ওগুলো দেখতে চাইবে। আর ওই কোয়ালিটির একটা কোয়ালিটি হচ্ছে তাদের মানে সবাই পছন্দ করবে যে কোয়ালিটি, সেটা হচ্ছে যে সুন্দর করে সবার দিকে তাকিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানো, অভ্যর্থনা জানানো, গ্রিটিং করা, অথবা শুভেচ্ছা দেয়া, অথবা সালাম দেয়া। নাম্বার 3টা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখেন। টেক এ সিট অনলি আফটার বিং টোল্ড টু। মানে আমরা কি করবো, ইন্টারভিউ বোর্ডে গিয়ে অবশ্যই তো বসবো, তাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলবো এমন তো না, কিন্তু এখানে কথা আছে। আমি যেই হুট করেই একদম জোরে আওয়াজ করে চেয়ারটা নিয়ে বসে পড়লাম, দিস শুড নট বি ডান। মানে এটা কিন্তু একটা মানে ভালো জিনিস না, ভালো দেখায় না। আপনি তখনই বসবেন যখন ওরা আপনাকে বসতে বলবে। আপনি ভেতরে ঢুকলেন, ভেতরে ঢুকে দাঁড়িয়ে থাকলেন, সবার দিকে তাকালেন, সালাম দিলেন, একটু হাসি মুখ রাখলেন। এরপরে আপনার ম্যানার হবে এমন যে ওরা বলবে যে প্লিজ হ্যাভ ইউর সিট, বা প্লিজ টেক এ সিট। তখন আপনি বসবেন এবং থ্যাংক ইউ বলে বসবেন। এবং চেয়ারটা যদি আপনার টানতে হয়, চেয়ারটা একটু উঁচু করে টানবেন যেন আওয়াজ না হয়। ট্রাস্ট মি, এই ছোট্ট ব্যাপারটা ওরা খেয়াল করে। কারণ মানুষের মধ্যে এই জিনিসটাই থাকবে না, বেশিরভাগ মানুষই যে সরাসরি চেয়ারে বসে পড়বে, হেলান দিয়ে বসে পড়বে। তো এটা খুবই খারাপ। এবং দেখা যাবে যে হাতা গুটিয়ে বসে আছে, এটা তো আরো খারাপ। হেলান দিয়ে বসে আছে, পা নাড়াচ্ছে, দিস ইজ জাস্ট টোটালি মানে ডিসগাস্টিং। এটা কখনোই হওয়া উচিত না। আপনি যাবেন, যেটা বললাম যে আপনি দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে সালাম দিবেন, বা উইশ এক্সচেঞ্জ করবেন, বা গ্রিটিং জানাবেন। তারপরে হচ্ছে আপনি তখনই ওরা বলবে যে প্লিজ হ্যাভ ইউর সিট, বা ওরা সালামের উত্তর দিয়ে বা পাল্টা আপনাকে উইশ এক্সচেঞ্জ করে বলবে যে প্লিজ টেক এ সিট। তখন আপনি বসলেন। এবং বসার সময় যেটা বলছিলাম, অবশ্যই চেয়ারটা একটু হালকা করে উপরে টেনে তারপরে আপনার দিকে আনবেন, প্রেস করবে যেন আওয়াজ না হয়। এই যে আপনি আওয়াজ করলেন না, এটা ওরা ডেফিনেটলি ভালো পয়েন্টে নেবে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যখন ভেতরে যাবেন তখন অবশ্যই দরজা আস্তে করে খুলে দরজাটা চাপিয়ে দেবেন। এটাও কিন্তু একটা কমন কার্টেসি, সাধারণভাবে সব জায়গায় আমরা করি, মিটিং রুম, নিজের রুম, অফিস রুম, ক্লাসরুম, সব জায়গায় এটাই নিয়ম যে রুম যদি বন্ধ থাকে, তাহলে আমি যদি সেই বন্ধ রুমে যেতে চাই, তাহলে আমি সেই রুমে আস্তে করে দরজা খুলে বা নক দিয়ে যেয়ে তারপরে হচ্ছে সেই রুমটা যেরকম ছিল সেরকম করে আমিও ওই রুমটা বন্ধ করে রাখবো। আমি যে রুমটা কি হলো, খোলা রাখলাম না কি করলাম সেটা খেয়াল করলাম না, দিস ইজ রং। আচ্ছা, তারপর এটাই বলছিলাম নাম্বার 3তে, যে টেক সিট অনলি আফটার বিং টোল্ড টু। ওরা বসতে বলার পরেই বসবেন। এরপরে স্পোর্ট এ হ্যাপি লুক উইথ পজিটিভ ভাইব। মানে আপনি একটা হ্যাপি লুক রাখবেন আপনার চেহারায়। হ্যাপি লুক মানে হচ্ছে যে আপনার চেহারা দেখে যেন মনে হয় যে হ্যাঁ, হাসি খুশি ভাবে আছেন, আপনি আনন্দ করছেন, বা আপনি আনন্দ পাচ্ছেন ব্যাপারটা থেকে, আপনি টেনশনে মরে যাচ্ছেন, আপনি ঘামছেন, আপনার চোখ একদম মানে আপনার ঠোঁট হাসলেও আপনার চোখ হাসছে না, চোখের মধ্যে অনেক টেনশন, ইনসিকিউরিটিতে আপনি মরে যাচ্ছেন, এংজাইটিতে, এরকম যেন না হয়। তাহলে ওটা বিরক্ত বোধ করবে এবং ওরা মজা পাবে, এবং আপনাকে তখন আরো বিভিন্ন রকম কোয়েশ্চেন করে আপনাকে স্ক্রু করবে। দরকার নেই তো। মানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি তখন নিজেকে এমন ভাবে রাখবেন, স্পোর্ট এ হ্যাপি লুক, যেটা বলছে যে একটা হাসি খুশি লুকে থাকবেন। এইভাবে থাকবেন যে আচ্ছা, আমি আমার প্রিপারেশন নিয়ে আসছি, আমি আমার বুদ্ধিমত্তা, আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে এখানে আসছি। যদি হয়তো ভালো, না হলেও ভালো, অসুবিধা নেই। সৃষ্টিকর্তা আছেন, তিনি আমার রিজিক লিখে রেখেছেন। এখানে না হলে অন্য কোথাও হবে, কোথাও না কোথাও তো আমি কাজ করে খাবো। সো আমাকে এখানেই হতে হবে এমন তো কোনো কথা নেই। হ্যাঁ, আমার হয়তো পছন্দের কোম্পানি এটা,
ভালো লাগছে, আমি এখানে কাজ করতে চাই, সেটা হতে পারে আলাদা বিষয়। কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবেন যে স্পোর্টে হ্যাপি লুক, এবং তারপরও আপনি হ্যাপি লুকেই থাকবেন। টেনশন অল্প থাকবে, কিন্তু টেনশনটা আপনি চেহারায় আনতে দেবেন না। এই যে আপনি টেনশন আপনার চেহারার ভিতরে আসতে দিলেন না, এটাও কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট। এটাও কিন্তু ওরা পজিটিভ ভাবে নেবে এবং পজিটিভ ভাইবে থাকবেন, হাসবেন। মানে প্রয়োজন হলে হাসবেন, মুখটাকে একটু হ্যাপি রাখবেন, অপ্রয়োজনে হাসবেন না, এবং বেশি হাসি তো অবশ্যই না। এরপরে দেখুন বলা আছে মেক প্রপার আই কন্ট্যাক্ট ওয়াইল অ্যান্সারিং। যখন অ্যান্সার করবেন তাদের কোনো কথা, তারা যে কথা জিজ্ঞাসা করবে যে কেমন আছেন বা বাসায় কে কে আছে, প্রথমে তারা ইনফর্মাল এই কথাগুলো দিয়ে শুরু করতে পারে। তারপরে হচ্ছে জিজ্ঞাসা করবে যে নিজের সম্পর্কে কিছু বলুন, তো বা হচ্ছে এই পোস্টে কেন আপনাকে নিব, এই ধরনের কথা বলতে পারে। তো যেটা বলবেই তারা ডেফিনেটলি। সো আপনি যেটা করবেন যে আই কন্ট্যাক্ট মেনটেন করবেন, যিনি আপনার দিকে যিনি প্রশ্ন করেছেন সেই প্রশ্নকর্তার দিকে তাকিয়ে আপনি উত্তর দেবেন, এবং উত্তর দেওয়ার সময় বাকিদের দিকেও দুই একবার তাকাবেন। যদি আপনি খেয়াল করেন যে তারা আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে মাঝে মাঝে তাদের দিকেও তাকাবেন, কিন্তু মূলত যিনি আপনাকে প্রশ্ন করেছে তাকে আপনি অ্যাড্রেস করে আপনার উত্তরগুলো দেবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, তারা যদি আপনাকে বাংলায় জিজ্ঞেস করেন আপনি বাংলায় বলবেন, তারা যদি আপনাকে ইংলিশে জিজ্ঞেস করে আপনি ইংলিশে বলবেন। এটা কিন্তু খুবই জরুরি। কিন্তু তারা আপনাকে ইংলিশে জিজ্ঞেস করলো আর আপনি বাংলায় বলতে যেন না ওই সময়, কারণ তখন তারা ভাববে যে আপনি হয়তো ইংলিশ পারেন না। আবার তারা বাংলায় বলছে এবং আপনি ইংলিশে বলছেন কিছু জিজ্ঞেস না করেই, তখন আবার ভাবতে পারে যে আমি তো তাকে বাংলায় বলেছি, তো তার তো এটাই ভদ্রতা জ্ঞান থাকা উচিত যে যে ভাষায় জিজ্ঞাসা করবো সেই ভাষায় সে উত্তর দিবে, সে খুব ভালো ইংলিশ পারে দেখাতে আসছে, এরকমও ভাবতে পারে। সো বেটার হয় আপনি যদি জিজ্ঞেস করে নেন যে স্যার আমি কি বাংলায় বলবো নাকি ইংলিশে, তো এভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন। আর যদি জিজ্ঞেস করতে না চান, সেই ক্ষেত্রে যদি ওরা যে ভাষায় ওরা প্রশ্ন করবে বাংলায় বললে আপনিও শুদ্ধ বাংলায় বলবেন, ওরা যদি ইংলিশে বলে আপনিও শুদ্ধ ইংলিশে বলবেন। আর অবশ্যই আই কন্ট্যাক্ট মেনটেন করবেন, যিনি প্রশ্ন করেছেন তার দিকে অবশ্যই তাকিয়ে কথা বলবেন, এবং বাকিরা যদি আপনার দিকে তাকিয়ে থাকে তাদের দিকে একটু তাকাবেন। এর মানে এটাই বোঝায় যে আপনি অ্যাটেন্টিভ, আপনি মনোযোগী, এবং আপনি মানুষকে রেসপেক্ট দিতে জানেন। আর কখনোই এদিক ওদিক তাকাবেন না, কথা বলার সময় এদিক ওদিক তাকাবেন না, হাত ঘষবেন না, খুব বেশি নার্ভাস হয়ে যাবেন না। যেটা জানুন যেটা পারেন ওটা বলে দিন, অসুবিধা নাই। দুই একবার ফল্টার করতে পারেন, ভুল হতেই পারে, মানুষই তো, হবেই তো। যারা ওখানে বসে আছে, যারা আপনার ইন্টারভিউ নিচ্ছে, আপনার কি মনে হয় তাদের কখনো ভুল হয় না? ভুল তাদেরও হয়, সবারই হয়। ভুল করতে করতে একটা সময় আপনি কনফিডেন্স লেভেলটা আপনার হাই হয়ে যাবে। আমারও হয়েছে প্রথম দিকে, আমি লাইফের ফার্স্ট ইন্টারভিউতে খুবই খারাপ করেছিলাম, এবং আমার তারপরে মনে হয়েছিল যে আমি এত নার্ভাস কেন ছিলাম, মানে নার্ভাসনেসের কারণে ভুলটা হয়েছিল, এবং আমি একটা জিনিস পারতামও না, এবং ওটা না পারার কারণে আমাকে 6টা প্রশ্ন করেছিল মনে হয়, 6-7টা, তার মধ্যে আমি একটা পারিনি। ওই যে লজ্জা পেয়েছিলাম, ওই যে ইনসাল্টেড ফিল করছিলাম নিজে নিজে, সেই ইনসাল্টেড হওয়ার ফিলিংটা বাকি ইন্টারভিউর সময় জুড়েও ছিল। এর ফলে আমার যেটা হলো যে আমি নিজের কাছে স্যাটিসফাইড হলাম না, এবং আই ওয়াজ সো সরি ফর মাই সেলফ যে আমি এরকম কেন করলাম। তারপর যখন আমি ওখান থেকে ফেরত আসছিলাম, রিক্সায় যখন বাসায় আসছিলাম, ওয়েল অফিসটাও ধানমন্ডিতে ছিল, আমার বাসা তখন ধানমন্ডিতেই, তো তখন আমি নিজে বললাম যে আর না, হয়েছে আব্দুল্লাহ, এই ভুল আর না। নার্ভাস হয়ে এত মন খারাপ করার কিছু নাই, একটা ব্লান্ডার হয়ে যেতেই পারে, অসুবিধা নাই, আমি সব না পারতেই পারি, এটাই স্বাভাবিক। তো না পারলাম, আর সেই জিনিসটা আমি এতটাই মন খারাপ করে থাকলাম যে পরের জানা জিনিসগুলোও ভালো করে উত্তর দিতে পারলাম না, চেহারায় কোনো আনন্দ থাকলো না, আর আমি ভাবলাম যে আমার চাকরিটা চলেই গেল, হাতে পেলাম না। আমি যদি ভালোও পারতাম সবকিছু, তারপরও যে চাকরিটা আমার হতো তার তো কোনো গ্যারান্টি নাই। আর ওই চাকরিটা পেলেই যে আমার জীবন একদম ধন্য হয়ে যেত তাও তো না, বেটার পজিশনে তো আছি তার চেয়ে। তো এই হচ্ছে কথা, যে যখন অ্যান্সার করবেন সুন্দর করে তাকাবেন এবং কথা বলবেন নির্ভয়ে, কনফিডেন্সের সাথে সুন্দর করে প্রপারলি কথা বলবেন। ওভার কনফিডেন্স যেন না থাকে, আন্ডার কনফিডেন্সও যেন না থাকে। ওভার কনফিডেন্স কিভাবে হয়? যদি আপনি খুব বেশি লাউডলি কথা বলেন, অ্যাগ্রেশন দিয়ে কথা বলেন, হাত নাচিয়ে নাচিয়ে কথা বলেন, দ্যাটস রং। খুব বেশি সেটা করবেন না। আপনার হ্যান্ড মুভমেন্ট জরুরি, কিন্তু হ্যান্ড মুভমেন্ট খুব অল্প হলে ভালো প্রথম দিকে। আর কথা বলার সময় অবশ্যই আপনি যা বলছেন সেটা আপনি ফিল করে জেনে বুঝে বলছেন। দু একটা ভুল হয়ে গেলে ওয়ার্ডে নাথিং টু ওয়ারি, আবার শুধরে নেবেন। এটাই ওরা দেখবে যে ভুল হলে সেটা আপনি শুধরে নিতে পারেন কিনা। এরপরে সেটা হচ্ছে যে আস্ক এনি রেলেভেন্ট কোশ্চেন ইফ নিডেড আফটার দে আর ডান। ওদের প্রশ্ন করা হয়ে গেলে তারপর যদি আপনার কিছু জানতে ইচ্ছা করে আপনি সেটা জিজ্ঞেস করতে পারেন অবশ্যই। যেটা আগেও বলছিলাম যে আপনি জিজ্ঞেস করতে পারবেন কিনা কিছু, হ্যাঁ অবশ্যই পারবেন। আপনার যদি মনে হয় যে এই জব পোস্টে আপনার মনে পড়ে যে ওরা স্যালারিটা লিখেছিল নেগোশিয়েবল অথবা অ্যাজ পার কোম্পানির পলিসি, কিন্তু এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলেনি, কিন্তু আপনার এক্স্যাক্ট অ্যামাউন্টটা জানা দরকার, কারণ আপনার আরেকটা জব অলমোস্ট পেন্ডিং, আরেকটা জবের আপনি শর্ট লিস্টেড হয়েছেন, ওটা তো অলমোস্ট হয়ে যাবে ভাব। সো ওইটার স্যালারি আপনি জানেন, কিন্তু আপনি এইটার স্যালারি জানেন না।
আপনি যদি এই যেখানে ইন্টারভিউতে গেছেন সেই স্যালারিটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি কম্পেয়ার করে যেখানে বেশি পাবেন সেখানে যাবেন, স্বাভাবিক, তাই করা উচিত। পরিশ্রম করব, দিন শেষে আমি যেখানে ভালো রিটার্ন পাবো আমি সেখানে থাকবো। তো টাকাটা যেরকম জরুরি, আবার পরিবেশটাও জরুরি, এটাও ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো কথা হচ্ছে যে আপনাকে যদি জানতে ইচ্ছা করে আপনার ওদের প্রশ্ন করা শেষ হয়ে যাওয়ার পরে, অনেক সময় হয় কি তারাই বলবে যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ফর আস, আপনি কি কিছু জিজ্ঞেস করতে চান আমাদেরকে? তখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে জি স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে এই পোস্টে যদি আমাকে নেওয়া হয় বা আমি যদি সিলেক্টেড হই, তাহলে স্যার আমি মান্থলি স্যালারি বা আমার কত আসবে, স্যার স্যালারিটা কত হবে, সেটা আমার জন্য জানা জরুরি। তো তখন তারা হয়তো বলবে, বা যেভাবে তারা অ্যান্সার দিবে সেভাবে তারা বলবে। যদি বলে যে কেন আপনি জানেন না, যে না স্যার, কারণ আপনাদের যে জব নোটিশটা ছিল ভ্যাকেন্সি পোস্টে, ওখানে স্যার লেখা ছিল নেগোশিয়েবল, সো আমি তো স্যার এক্সাক্ট অ্যামাউন্টটা জানতে চাচ্ছি, বা স্যার জানলে আমার জন্য সুবিধা হয়, এইভাবে বলবেন। তো এবং এটা বলবেন কিন্তু একদম শেষে, তাদের ইন্টারভিউ নেওয়া শেষ হয়ে গেলে, তারপরে, আগেই না। ওয়েল, এটার একটা কারণ আছে, কারণ কি এর মানে এটাই বোঝায় যে আপনি ওয়েল প্রিপেয়ার্ড একজন ক্যান্ডিডেট। মাঝখানে জিজ্ঞেস করাটা বেয়াদবি, কারণ তারা ইন্টারভিউ নিতে আসছে, আপনি কোশ্চেন করতে যাননি। আপনার কোশ্চেনটা অপশনাল, আপনার যদি মনে হয় করা দরকার তাহলে করবেন ওদের বলা শেষ হওয়ার পরে। এগেইন লাস্ট ওয়ানটা দেখুন কি লিখেছি, এন্ড উইথ শেয়ারিং হার্টফেল্ট থ্যাঙ্কস, ইট মেক্স আ ডিফারেন্স, দ্যাটস ট্রু। হার্টফেল্ট থ্যাঙ্কস দিয়ে আসবেন। ওই যেরকম ইন্টারভিউ কল করার সময় আপনি ফোনে যেরকম বলেছিলাম যে রিসিভ করে হার্টফেল্ট থ্যাঙ্ক দিবেন, একটা সিনসিয়ার থ্যাঙ্ক ইউ, ভোট অফ থ্যাঙ্কস দিবেন, ঠিক এখানেও তাই। ওটা তো আর তারা দেখতে পাচ্ছিল না, কিন্তু এখানে আপনি দেখবেন যে স্যার থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ রিয়েলি গ্রেট লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি, এই কথাটা বলে আসবেন যে থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ রিয়েলি আ লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি, যে এই ইন্টারভিউটা আমার জন্য একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল। কারণ আপনি পারি বা না পারি, রিক্রুটেড হই বা না হই, সিলেক্টেড হই বা না হই, সেটা পরের বিষয়, কিন্তু আমি এই যে একটা বোর্ড ফেস করলাম, তাদের কোশ্চেন শুনলাম, অ্যান্সার করলাম, কিছু পারলাম, কিছু হতে পারলাম না, এবং না পারার পর নিজের ভিতরে আমি আরো একটা জেদ কাজ করালাম যে আমি এরপরে শিখবো, আমার ভুল হয়ে গেল কেন, আমার কোন জায়গায় তাহলে কোন প্রশ্নটা আমি পড়ে আসেনি, বা কোনটা আমার জানা উচিত, কোনটা আমি ভেবেছিলাম যে হয়তো তারা জিজ্ঞেস করবে না কিন্তু জিজ্ঞেস করলো, এই যে এটা আমার একটা লেসন হলো, আমার ভয় কাটলো, আমি সুন্দর করে প্রেজেন্ট করতে পারলাম, আমি আমার পজিটিভ ইমেজ শেয়ার করতে পারলাম, ওই যে আমি চেয়ার টেনেছিলাম আস্তে করে, আমি সবার দিকে তাকিয়ে সালাম দিয়েছিলাম, আমি যে কিছু ভালো জিনিস দেখালাম, এটার সুযোগ পেলাম একটা। তো এই জন্য আপনি থ্যাঙ্কফুল থাকবেন, বলবেন যে স্যার থ্যাংক ইউ সো মাচ, বা যদি সবাই থাকে তাহলে থ্যাংকস এ লট এভরিওয়ান, বা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্যার, কারণ ইট ওয়াজ রিয়েলি লার্নিং এক্সপিরিয়েন্স ফর মি। আপনি একজনের মানে একজনকে বলে সবার দিকে তাকিয়ে আপনি ওখান থেকে চলে আসবেন। সো এই হচ্ছে ম্যানারিজম অফ জব ইন্টারভিউ। এবং ডেফিনেটলি কিছু কাজ করবেন না, যেমন হচ্ছে হাতা গোটানো, তারপর হচ্ছে কলারটা না চেক করা, চুল, আপনার জামা সব ঠিক আছে কিনা সেটা খেয়াল করা, মোবাইল রিংটোন আপনি খুব লাউড রেখেছেন কিনা সেই জিনিসটা খেয়াল করা, এই সমস্ত কিছু। এবং আপনি একটা ভালো আপনার ভেতর থেকে স্মেল আসছে কিনা সেটাও চেক করা। তো এই জিনিসগুলো খেয়াল করে ম্যানারিজমটা আপনার অবশ্যই ভালো হওয়া চাই। আপনি যত ভালো এবং যত সিনসিয়ার ম্যানারিজম দেখাবেন, তত আপনার ব্যাপারে তাদের পজিটিভ একটা ইমেজ তৈরি হবে। ঠিক আছে, ভালো থাকুন সবাই, খুব শিগগিরই আসছি পরবর্তী লেসনে।